নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। চাকরিহারাদের ভবিষ্যৎ আজই কি শেষ দিন? কেন এই প্রশ্ন নিয়ে কথা বলছি? তার কারণ আজকের পর আগামীকাল থেকে সুপ্রিম কোর্ট সম্ভবত বন্ধ হয়ে যেতে চলেছে গরমের ছুটিতে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে রিভিউ পিটিশনে তাহলে কি হবে? যে রিভিউ পিটিশনকে দেখাচ্ছে রাজ্য সরকার যে আমরা রিভিউ পিটিশন দিয়েছি, আমরা স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে রিভিউ পিটিশন দিয়েছি, আমরা এর রাজ্য সরকারের তরফ থেকে রিভিউ পিটিশন দিয়েছি। অর্থাৎ 23 এপ্রিল 2025 যে রায় সুপ্রিম কোর্টে বেরিয়েছিল যে 25,753 জনের চাকরি আর থাকবে না, কলকাতা হাইকোর্টে জাস্টিস দেবাংশু বসাকের বেঞ্চ যে রায় দিয়েছিল সেটাই বহাল থাকবে। তার পরবর্তীকালে আমরা অপেক্ষা করেছিলাম যে রাজ্য সরকার কবে রিভিউ পিটিশন দেবে। রিভিউ পিটিশন নর্মালি বিচারপতিদের চেম্বারে বিচার্য হয় এবং রিভিউ পিটিশনের নিয়ম হচ্ছে 1 মাসের মধ্যে রিভিউ পিটিশনটা দিতে হয়। বিচারপতিরা, সংশ্লিষ্ট বিচারপতিরা যারা যারা রায় দেন তাদের চেম্বারে সেটা বিবেচ্য হয়। তারা যদি মনে করেন সেটা শুনানির জন্য দেবেন তখন একটা শুনানি হয়, কিন্তু তাদের চেম্বারে বসে তারা সিদ্ধান্ত নেন যে আদৌ রিভিউ হবে কি হবে না। প্রশ্ন হলো যে এই রিভিউ পিটিশন 23 এপ্রিল যখন রায় বেরোয়, 23 মে 1 মাস বাদে রিভিউ পিটিশনটা আমরা সারফেসে আসে আমরা জানতে পারি। অর্থাৎ জাস্টিস সঞ্জীব খান্না 13 মে রিটায়ার করে যাবেন, সেইটাকে মাথায় রেখে রিভিউ পিটিশনটাকে যতটা সম্ভব বিলম্ব করার সেই পরিকল্পনাটা সরকার বা নবান্ন বা বিকাশ ভবন বা নবান্নের ওই ভদ্রমহিলার মস্তিষ্কে ছিল। তাদের আইনজীবীরাও হয়তো সেই পরামর্শ দিয়েছেন জাস্টিস সঞ্জীব খান্না রিটায়ার করে যান, তারপর রিভিউ পিটিশনটা বিচারের জন্য যাক। রিভিউ পিটিশন কার বেঞ্চে যাবে? জাস্টিস সঞ্জয় কুমার যে জাস্টিস সঞ্জীব খান্নার সঙ্গে যিনি ছিলেন তার বেঞ্চে যেতে পারে, বা প্রধান বিচারপতি জাস্টিস গভাই হয়তো অন্য কারোর বেঞ্চেও দিতে পারেন, সেটা সময় বলবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে সেই রিভিউ পিটিশনটা যদি গরমের ছুটি পড়ে যায় সুপ্রিম কোর্টে, তাহলে রিভিউ পিটিশনটা 31 মের মধ্যে বিচার্য হবে কি করে? এই প্রশ্নটা আমাকে বারবার ভাবিয়েছি, জানেন তো। কি করে বিচার্য হবে 31 মের মধ্যে? গরমের ছুটি যদি চলে যায়, ভেকেশন বেঞ্চে কি রিভিউ পিটিশন বিচার্য হয়? কোনো বেঞ্চের হাতে দিলে ভেকেশন বেঞ্চে এসে তিনি কি তার চেম্বারে বসে দেখবেন যে রিভিউ পিটিশনটা অ্যাকসেপ্টেড হবে না রিজেক্টেড হবে? তেমন সম্ভাবনা কিন্তু খুবই কম। ফলত 31 মে এই মাসের তারিখটা চলে আসবে খুব দ্রুত। আজকে যখন এই বক্তব্য পেশ করছি তার 7-8 দিনের মধ্যে 31 মে এটা দিনটা চলে আসবে। তাহলে রিভিউ পিটিশন যদি বিচার্য না হয়, তাহলে রাজ্য সরকারের কী করণীয়? রাজ্য সরকারের করণীয় হচ্ছে, বিকাশ ভবনের করণীয় হচ্ছে যে তারা নতুন চাকরির জন্য বিজ্ঞাপন দিতে বাধ্য থাকবেন, এবং বিজ্ঞাপন দিতে শুধু বাধ্য থাকবেন না, তার উপর একটা হলফনামা 31 মের মধ্যে সুপ্রিম কোর্টে পেশ করতে হবে। এবারে প্রশ্নটা হলো যে আজকে সেই দিন যদি সুপ্রিম কোর্টের আজকে শেষ শুনানির দিন হয়, তাহলে কি এই বিজ্ঞাপন তো এখনও বেরোয়নি। এই বিজ্ঞাপন বেরোলে গরমের ছুটির মধ্যে ভ্যাকেশন বেঞ্চে সুপ্রিম কোর্ট জমা করবে, সুপ্রিম কোর্টে রাজ্য সরকার জমা করবে, বিকাশ ভবন জমা করবে, স্কুল সার্ভিস কমিশন জমা করবে, এবং জমা করে নিজেদের নিষ্কৃতিটা চাইবে যে আমরা তো জমা করলাম। আর যদি এই বিজ্ঞাপনটা বেরিয়ে যায়, তাহলে এই চাকরিহারাদের ভবিষ্যৎ কি কিছু থাকবে পড়ে? রিভিউ পিটিশনের কি কোনো সম্ভাবনা থাকবে? আরও ক্ষীণতর হবে। ইতিমধ্যেই পরিস্থিতি খুব কঠিন দিকে নিয়ে গেছে। আমি টুকরো টুকরো করে কিছু তথ্য আজকের প্রতিবেদনে পেশ করব। আমি সামগ্রিকভাবে যে পরিস্থিতিটা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে সেটাই বললাম। দেখুন, এটা সরকারের কী উচিত ছিল? 23 এপ্রিল রায় বেরিয়েছে, 15 দিনের মধ্যে রিভিউ পিটিশনটা ফাইল করা। কোন বিচারপতি দেখে আমি রিভিউ পিটিশনটা ফাইল করবো, তাই না? এবং তার মধ্যে আচমকা মধ্যশিক্ষা পর্ষদকে দিয়ে 17 এপ্রিল শুনানি হয়েছে একটা আবেদন করানো, একটু রিলিফ চাওয়ার জন্য। এবং সেই রিলিফটা চাইতে গিয়ে কি ভবিষ্যতে কি সর্বনাশ এই 25,753 জনের করা হলো, কেউ ভেবে দেখেছেন? 17 এপ্রিল মধ্যশিক্ষা পর্ষদের যে শুনানি হলো, সেই রায়ের কপিটা এই মুহূর্তে আমার কাছে আছে, আমি সেটা নিয়ে আজকে কথা বলবো। 17 এপ্রিলের যে কলকাতা হাইকোর্টে যে রায়টা বেরিয়েছিল, সেই রায়টা কলকাতা হাইকোর্ট না, মাফ করুন, সুপ্রিম কোর্ট যেটা স্পেশাল আবেদন করেছিল মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে আবেদন করা হয়েছিল যাতে স্কুলের শিক্ষকদের ইন্টারিম পিরিয়ডে রাখা যায় বেশ কিছুদিন, 31 ডিসেম্বর পর্যন্ত রাখা যায়, মানে একাডেমিক ইয়ার, অথবা টিল দ্য কমপ্লিশন অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস। একটা প্রেয়ার ছিল, সেই প্রেয়ারটা করতে গিয়ে কী হলো? তা রায়টা আমি আপনাদের কাছে পড়ে শোনাবো, রায়ের একটা অংশ পড়ে শোনাবো, শুনলে চমকে যাবেন আপনারা। তারপরে একটা সরকারি স্পর্ধাটা দেখাচ্ছে কী করে, এটাই আমাকে বারবার ভাবিয়েছে। আমি এই নিয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলেছি, তাদের বক্তব্য আপনাদের কাছে পেশ করব। আজকের দিনটা কেন ভাইটাল, খুব ক্রুশিয়াল, আমি কেন আজকে প্রতিবেদনে, বাংলা বার্তার প্রতিবেদনে এই বিষয়টা নিয়ে এলাম, তার কারণ আজকের দিনটা হচ্ছে সুপ্রিম কোর্টে ছুটি পড়ে যাওয়ার সম্ভবত শেষ দিন, শেষ ওয়ার্কিং ডে। সেই জন্য যদি এটা নিয়ে শুনানি না হয়, কবে শুনানি হবে? তাহলে গরমের ছুটি পেরিয়ে যাবে, তার মধ্যে বিজ্ঞাপন বেরিয়ে যাবে। বিজ্ঞাপন বেরিয়ে গেলে কি আর চাকরিহারাদের কোনো ভবিষ্যৎ থাকবে চাকরি ফিরে পাওয়ার? কারণ বিজ্ঞাপন বেরিয়ে গেল যে একটা সরকার যে আবার নতুন রিক্রুটমেন্টে বিজ্ঞাপন দিল, এবং সেই নতুন বিজ্ঞাপন দেওয়ার প্রেক্ষিতে দাঁড়িয়ে
ভালো করে ভেবে দেখুন, নতুন বিজ্ঞাপন দেওয়ার পরবর্তীতে সুপ্রিম কোর্টে গিয়ে সেই রাজ্য সরকার যখন বলছে যে এটা এই আগের রায়টাকে একটু রিকনসিডার করে দেখা হোক, আরও প্যাসেজটা শুরু হয়ে গেল না? ভালো করে ভাববেন। আমি বারবার একজনের কথা বলি, অভিষেক মনু সিংভি, যিনি রাজ্য সরকারের এই চুরির ওকালতিটা দিনের পর দিন করেছেন। তিনি গুজরাটের মাটিতে দাঁড়িয়ে, কংগ্রেসে তখন কনফারেন্স চলছেন, যখন এই রায় বেরোলো 23 এপ্রিল, বলেছিলেন রিভিউ পিটিশনের সম্ভাবনা ক্ষীণতর, খুব কম সম্ভাবনা আছে রিভিউ পিটিশনে কোনো জাজমেন্ট শেষ পর্যন্ত পজিটিভ পাওয়ার। তাহলে যেখানে অভিষেক মনু সিংভি এই কথা বলছে, সেইখানে রাজ্য সরকারের উচিত ছিল তবু রিভিউয়ের জন্য চেষ্টা করা, সেটা না করে মধ্যশিক্ষা পর্ষদকে দিয়ে একটা আবেদন করানো, এবং সেখানে গিয়ে মধ্যশিক্ষা পর্ষদের ওই আবেদনে শেষ পর্যন্ত রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ সবাই মিলে কনসেপ্ট দিল যে 31শে মের মধ্যে আমরা বিজ্ঞাপনটা বার করবো, করে তার এফিডেভিটটা জমা দেবো, কোর্টে জমা দেবো। এবার প্রশ্ন হচ্ছে, গরমের ছুটি পড়ে যাচ্ছে, রিভিউ পিটিশন এই মুহূর্তে গরমের ছুটির আগে বিচার্য হওয়ার জায়গা নেই, তাহলে বিজ্ঞাপনটা বার করতে হবে। আর এই বিজ্ঞাপন বেরিয়ে গেলে কিন্তু রিভিউ পিটিশনের মূল্য আরও কমে যাবে। এমনিতেই 17 তারিখের রায় কমে গেছে। গত পরশু দিন আরও একটা কীর্তি হয়েছে, আপনারা জানেন, কিছু সংখ্যক র্যাঙ্ক জাম্পিংয়ের ছেলে মেয়েদের নিয়ে তাদের দিয়ে একটা রাজ্য সরকার আবেদন করিয়েছে, সরকারই করিয়েছে, বিকাশ ভবন থেকেই করানো হচ্ছে। নির্দিষ্ট একটি অ্যাডভোকেটদের সলিসিটার ফার্ম, তাদের তরফ থেকে করা হচ্ছে, বিশদে তথ্য সমস্ত ঘেঁটে বার করেছে, তাদের তরফ থেকে করানো হচ্ছে, এবং সেটাকেও জাস্টিস সঞ্জয় কুমার একদম সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যালি ছুঁড়ে ফেলে দিয়েছেন, বলা উচিত নয়। বলেছেন, দি মিসেলিনিয়াস অ্যাপ্লিকেশনস আর অ্যাকর্ডিংলি ডিসমিসড, উই ফাউন্ড নো গ্রাউন্ড অ্যান্ড রিজন টু অ্যাসার্টেন দিজ অ্যাপ্লিকেশনস। অর্থাৎ র্যাঙ্ক জাম্পিংয়ের ক্ষেত্রে যারা কোনোভাবে চেষ্টা করেছিল যদি আবার একটু ওই 31শে ডিসেম্বর পর্যন্ত আমরা যেন চাকরিতে ঢুকতে পারি, তাদেরটাও ডিসকার্ড করে দিয়েছে। ফলে 17 তারিখ মধ্যশিক্ষা পর্ষদে যে আবেদন হয়েছিল তার ফলে রিভিউ পিটিশনটা দুর্বল হয়েছে। 2, গত পরশু দিন এই যে যারা মামলা করেছেন, মীনাক্ষী আরোরার মতো প্রখ্যাত আইনজীবীদের দাঁড় করিয়েছেন, এবং রেসপন্ডেন্টের তরফ থেকে জয়দীপ গুপ্তার মতো অ্যাডভোকেট ছিলেন, এবং কুণাল নিমানি রাজ্য সরকারের তরফ থেকে ছিলেন, একাধিক আইনজীবী ছিলেন। আমি বলছি সেখানেও কত টাকা খরচা হয়েছে ভেবে দেখুন। এই কিছু সংখ্যক শিক্ষক, এই যাদের র্যাঙ্ক জাম্প করেছে তাদের 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরিতে যেতে দেওয়া হোক, সেইটা করতে গিয়ে আরও ঘেঁটে দিলেন। আবার এই সঞ্জয় কুমার লিখলেন, উই ফাইন্ড নো গ্রাউন্ড অ্যান্ড রিজন টু অ্যাসার্টেন দিস অ্যাপ্লিকেশনস, দি মিসেলেনিয়াস অ্যাপ্লিকেশনস আর অ্যাকর্ডিংলি ডিসমিসড। কীভাবে একটা মামলাকে দুর্বল করা হয় নিজেদের গুয়ার্তুমি করতে গিয়ে একটা সরকার করছে। আমি আবারও বলছি, 23 এপ্রিলের পর 15 দিনের মধ্যে রিভিউ পিটিশন দিয়ে দিলে আজকে এই সংকটটা হয়তো হতো না, রিভিউটা বিচার্য হতো, ভালো হলে ভালো হতো, খারাপ হলে খারাপ হতো। কিন্তু এইভাবে টাকা পয়সা খরচা করে পুরো পথটাকে ব্লক করে দেওয়ার প্রয়াস, সেটা তো অন্তত হতো না। আমি আজকের এই প্রতিবেদন পেশ করতে গিয়ে আমাকে যখন বারবার এটা ভাবাচ্ছিল যে 23 তারিখ যদি সুপ্রিম কোর্টে লাস্ট হিয়ারিংয়ে ডেট থাকে, তাহলে রিভিউ পিটিশন তো ভ্যাকেশন বেঞ্চে যায় না নর্মালি, তাহলে এদের ভবিষ্যৎটা কী হবে? এটা যখন চর্চা করছি তখন খবর এলো, আরও একটা খবর হাতে পেলাম, যেখানে দাঁড়িয়ে আরও কিছু শিক্ষক শিক্ষিকাদের দিয়ে ওএমআরে আমাদের নাম্বার আমরা 0 দেখিয়েছে, 53 হয়ে গেছে, আমরা 53 শূন্য পাইনি, আমরা 10-12 পেয়েছি বলে আবার একটা নতুন পিটিশন ফাইল করা হচ্ছে, যার মিসেলিনিয়াসের শুনানি আজকে এই প্রতিবেদন যখন পেশ করছি। সেখানে লড়ছেন কে? মুকুল রোহাতকি সম্ভবত, তার কারণ তাঁর কন্যা রঞ্জিতা রোহাতকি, তিনি এই কেসটা ফাইল করেছেন। আমি দেখছিলাম রূপক চন্দ্র অ্যান্ড আদার্স, ববিতা সরকার অ্যান্ড আদার্স এই মামলাটায় তাঁরা ফাইল করেছেন। অর্থাৎ আবার সুপ্রিম কোর্টে গিয়ে হারার একটা প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে আমার মনে হচ্ছে। আজকে রায় কী বেরোবে আমি জানি না। এটাও যদি শেষ পর্যন্ত ডিসমিস করে দেন জাস্টিস সঞ্জয় কুমার, তখন কোথায় যাবেন? রিভিউ পিটিশনে আর কোনো জায়গা থাকবে? তারপরে 31 তারিখ হিসেবে তারপর যদি বিজ্ঞাপনটা বার করেন, তাহলে তো আরও দুর্বল হয়ে যাবে রিভিউ পিটিশনের। মানে প্র্যাকটিক্যালি ভেন্টিলেশনের পর একজন রোগীকে বাঁচানো যেমন নেক্সট টু ইম্পসিবল, সেই জায়গায় নিয়ে ফেলা হচ্ছে না, একটা সরকার করছে না। একটু ভালো করে ভেবে দেখুন, 25,753 জনের ভাগ্য নিয়ে এই নোংরামি করার কোনো প্রয়োজন ছিল? পরিষ্কারভাবে রিভিউ পিটিশন দিয়ে স্টেট গেম খেলা যেত না? ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলেছে না, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, প্ল্যান ই, এগুলো চলছে একটা একটা করে। প্ল্যান এ হচ্ছে 17 তারিখ মধ্যশিক্ষা পর্ষদকে দিয়ে আবেদন, প্ল্যান বি হচ্ছে ওই র্যাঙ্ক জাম্পিংকে দিয়ে একটা কোর্ট কেস করানো, প্ল্যান সি হচ্ছে এই আজকে মুকুল রোহাতকির কন্যা যে কেসটা দিয়েছেন সেটা দিয়ে আবার আবেদন করে, এবং আমার নিজের ধারণা সেটা তো হয়তো মুখ পূর্বে, জানি না শেষ পর্যন্ত কী হবে। এগুলো হচ্ছে এক একটা প্ল্যান করে। প্ল্যান ডি হচ্ছে রিভিউ পিটিশন, মানে রিভিউ পিটিশনে যাওয়ার আগে রিভিউ পিটিশনের মৃত্যুকে নিশ্চিত করা হচ্ছে। আমি কেন বলছি আজকের দিনটাই 25,753 জনের চাকরির জীবনের কি শেষ দিন? কেন কারণটা আমি আপনাকে বলি, যেহেতু গরমের ছুটি পড়ে যাচ্ছে, ভ্যাকেশন বেঞ্চে রিভিউ হবে কি হবে না জানি না, হওয়ার চান্স কম।
আমি আরও একটা ছোট্ট জায়গা আপনাদের কাছে ব্যাখ্যা করব, খুব ইম্পর্টেন্ট ক্রুশিয়াল জায়গা, তারপর আমি আইনজীবীদের বক্তব্য এই নিয়ে শোনাবো। শুনে দেখুন একটা সরকার কীভাবে তিল 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 করে 22 লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ জীবনটাকে তছনছ করেছেন, তারপর এখন 25,753 জনের জীবনটাকেও তছনছ করছে। আমি প্রথমত বলি আপনাদের, মুকুল ভাতগির যে কেসটা আজকে উঠছে, সেই কেসটা মানে তার কন্যা যেটা দিয়েছেন, মুকুল ভাতগি লড়ছেন কিনা জানি না, সেই কেসের কপিটা আমার হাতে রয়েছে, মানে যে অ্যাপ্লিকেশনটা ফাইল করেছেন। দ্বিতীয় যেটা আমার কাছে রয়েছে সেটা হচ্ছে গত পরশু দিন যেটাতে ওই র্যাঙ্ক জাম্পিংয়ের জন্য মীনাক্ষী আরোরাদের দাঁড় করিয়েছিল, সরকারই দাঁড় করিয়েছিল, বকলমে সবই সরকার দাঁড় করাচ্ছে, তার রায়ের কপিটা আমার কাছে আছে, যেখানে পরিষ্কার অ্যাকর্ডিংলি ডিসমিসড বলে নোটিস করেছে। আমি এইবার আপনাদের কাছে নিয়ে আসছি 17 তারিখে যে রায়টা বেরিয়েছিল, যে 17 তারিখের এই মামলাটা মধ্যশিক্ষা পর্ষদকে দিয়ে না করালে 25,753 জনের ভাগ্যটা তবু কিছুটা সম্ভাবনা থাকলেও থাকতে পারত। আমি রায়টা আজকে ভালো করে পড়ছিলাম ঘটনার প্রেক্ষিতে, যখন আজকেই সুপ্রিম কোর্টের গরমের ছুটি পড়ার আগের শেষ ওয়ার্কিং ডে, তখন স্বাভাবিকভাবে এটা পড়তে ইচ্ছে হচ্ছিল, কেন গরমের ছুটির আগে যদি বিজ্ঞাপনটা না বার করে সরকার, তাহলে কিন্তু ভবিষ্যৎটা কি বুঝতে পারছেন, এটা একটা খুব মারাত্মক দিক। 1 জুন থেকেই যাদের স্কুলে পাঠিয়েছেন তাদের আর চাকরি থাকবে না, এক। দ্বিতীয়ত হচ্ছে এই বিজ্ঞাপন যদি না বার করেন কস্ট ইম্পোজড হবে, সুপ্রিম কোর্টের কস্ট কিন্তু 2 লাখ 5 লাখ নয়, এবং কি মারাত্মক টাকা কস্ট ইম্পোজড হবে সরকারের ওপর অবশ্যই। কী হবে জানি না, কিন্তু খুব খারাপ লাগছে ভেবে, তিল 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 করে একজন মৃত্যুপথযাত্রী পেশেন্টকে মারা খুন করা সমান হচ্ছে এই যে কাণ্ডটা এই মুহূর্তে সরকার করছে। আমি এই পর্বে দাঁড়িয়ে আপনাদের মধ্যশিক্ষা পর্ষদকে 17 এপ্রিল কোর্টে গিয়ে যে আবেদনটা করেছে এবং তার ভিত্তিতে জাস্টিস সঞ্জীব খান্না এবং জাস্টিস সঞ্জয় কুমার যে রায়টা দিয়েছিলেন এটাকে ডিসমিস করার আগে, দি এক্সামিনেশন অ্যান্ড দ্য এন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেস শ্যাল বি কমপ্লিটেড বাই 31/12/2025। দি এক্সামিনেশন অ্যান্ড দ্য এন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ সমস্ত নিয়োগ শেষ করতে হবে 31/12/2025 মধ্যে। পয়েন্ট নাম্বার 2-তে রাইটতে বলেছেন। পয়েন্ট নাম্বার 3-তে দি স্টেট গভর্নমেন্ট, দি অ্যাপ্লিকেন্ট, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল সার্ভিস কমিশন শ্যাল ফাইল দেয়ার রেসপেক্টিভ এফিডেভিটস বাই 31/5/2025, অর্থাৎ এই মাসে 31/5/2025 মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশন তাদের এফিডেভিট জমা দেবেন। এনক্লোজিং দেয়ার উইথ আ কপি অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট, এনক্লোজিং দেয়ার উইথ আ কপি অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট বলতে নতুন নিয়োগের বিজ্ঞাপনের কপিটা তার সঙ্গে সংযুক্ত করে দিতে হবে। ফর দ্য ফ্রেশ রিক্রুটমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য শিডিউল দেয়ার ফর, so as to ensure completion of the recruitment process, so as to ensure completion of the entire recruitment process by 31/12/2025, অর্থাৎ 31/5 মধ্যে বিজ্ঞাপন দিতে হবে, 31/12 মধ্যে রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে। 4 নম্বর পয়েন্টটা সব থেকে ভাইটাল, সব থেকে ক্রুশিয়াল, কান খুলে শুনুন। কেন আজকে আমি হেডলাইন করলাম যে আজকেই কি ফাইনাল দিন। In case the advertisement is not published by 31/5/2025 and the affidavits are not filed, and the affidavits by School Service Commission and Madhyashikha Porshad are not filed by that date, appropriate orders will be passed by this court, appropriate orders will be passed by this court, including imposition of cost, যে কথা বলছিলাম এক্ষুনি, and vacating of the present order, অর্থাৎ এই প্রেজেন্ট অর্ডারটা 31/12 তারিখ পর্যন্ত স্কুলের টিচারদের যাওয়ার যে অনুমতিটা আমরা দিলাম সেটাও ভেকেটেড হয়ে যাবে। কি বলছেন মারাত্মক, মানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের অর্ডারটা আমি 17 তারিখ মধ্যশিক্ষা পর্ষদকে যেটা দিয়েছেন, যেটা দিয়ে সেভাবে কোনো এই অর্ডারটা সার্ফেসে আসেনি, আমি আপনাদের শোনালাম কেন আজকের দিনটা খুব ক্রুশিয়াল দিন বলে। উই ক্ল্যারিফাই দ্যাট দিস অর্ডার শ্যাল নট বি রেড অ্যাজ কনফারিং এনি স্পেশাল রাইট অর অ্যাডভান্টেজ অফ দ্য অ্যাবভ সেড টিচার্স, অর্থাৎ 31/12/2025 পর্যন্ত যে আমি স্কুলের শিক্ষকদের আমরা যেতে দিচ্ছি সেটাকে রাইট হিসেবে যেন চিহ্নিত না হয়। উই আর নট ইনক্লাইন্ড টু অ্যাকসেপ্ট দ্য প্রেয়ার ইন প্রেজেন্ট ইন কেস অফ গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি। জাস্টিস সঞ্জীব খান্না, জাস্টিস সঞ্জয় কুমার 17 তারিখ মধ্যশিক্ষা পর্ষদকে এই রায়টা দিয়েছেন এবং সেখানে রাজ্য সরকারের উকিলরা কনসেন্ট দিয়ে এসছে, আমরা বিজ্ঞাপন বার করবো, আমরা এফিডেভিট দেবো এবং দিয়ে আমরা কথা মানবো সরকারের। এবং তারপর তো প্র্যাকটিক্যালি সেই দিনই কবরে প্রথম পেরেকটা পুঁতে দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে, বিকাশ ভবনের তরফ থেকে, শিক্ষা দপ্তরের তরফ থেকে, স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে, মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে, যে হিয়ার লাইজ দ্য ডেথ সার্টিফিকেট অফ দ্য রিভিউ পিটিশন। তাহলে কেন খেলাচ্ছেন এই ছেলে মেয়েগুলোকে, কিসের জন্য খেলাচ্ছেন? আজকেও যে লাস্ট দিন সুপ্রিম কোর্টের ক্লোজিং ডে, মানে গরমের ছুটি ভ্যাকেশনের আগে, সেখানেও মুকুল ভাতগির মতো অত বড় অ্যাডভোকেটকে দাঁড় করিয়ে আবার একটা ছেলে খেলা করতে গেলেন। লাভ হবে বলে আমার অন্তত নিজের বিশ্বাস নেই। আমি বলছি খুব দুঃখের, খুব দুর্ভাগ্যের, 22,753 জনের
ভাগ্যের সলিল সমাধি ঘটাচ্ছে একটা সরকার। এবং তার মধ্যে আবার গ্রুপ সিকে 25,000, গ্রুপ ডিকে যে 20,000 টাকা দেওয়ার অ্যালটমেন্ট, সেটা নিয়েও কোর্টে মামলা হয়ে গেছে এবং সেই মামলাটাও একটা কঠিন দিকে যাচ্ছে। পরিস্থিতি কিন্তু ভয়াবহ। ব্রাত্য বসু পার্টি অফিসে বসে স্টেটমেন্ট দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে দাঁড়িয়ে স্টেটমেন্ট দিচ্ছেন, আর খুন হয়ে যাচ্ছে শিক্ষিত বেকারদের, শিক্ষিত চাকরিজীবীদের ভবিষ্যৎ, যারা কেউ এমএসসি পাস, কেউ এমএ পাস, হাইলি কোয়ালিফাইড, ফার্স্ট ক্লাস পাওয়া, এমএড করা কোয়ালিফাইড ছেলেমেয়ে, তাদের ভবিষ্যৎটা কীভাবে তিল তিল করে শেষ করা হচ্ছে। আমি আজকে এই পর্বে সরাসরি আইনজীবী ফিরদৌস তামিমের বক্তব্যটা শোনাবো। আমার যেটা মতামতটার বক্তব্যটা আপনাদের সামনে পেশ করলাম, এটাই আমি তাকে জিজ্ঞেস করলাম যে আজকের দিনটা কি খুব ক্রুশিয়াল ডে না? সুপ্রিম কোর্ট বন্ধ হয়ে যাচ্ছে, রিভিউ পিটিশন হওয়ার জায়গা নেই গরমের ছুটির পর, তাহলে 31শে মধ্যে বিজ্ঞাপন না বিজ্ঞাপন দিলে তাহলে রিভিউটা আরও শেষ হচ্ছে, বিজ্ঞাপন না দিলে তাহলে 1 জুন থেকে কোনো শিক্ষক যারা এই মুহূর্তে স্কুলে যাচ্ছেন তাদের যাওয়া থাকবে না, উল্টে কস্ট ইম্পোজড হবে। কি মারাত্মক জায়গায় পৌঁছচ্ছে সরকার। তিল করে একটা মামলাকে কিভাবে ধ্বংসের পথে নিয়ে গেল। প্রথম দিন অভিজিৎ গাঙ্গুলির ঘরে যদি ওই চোরেদের, যাদের কাছ থেকে তৃণমূল নেতারা টাকা নিয়ে চাকরিটা পেয়েছিলেন, সেই দিন যদি সেই রায়টাকে মেনে নিতেন যে যারা চুরি করে একটা চাকরি পেয়েছে তাদের চাকরি যাক, তাহলে আজকের এই দিনটা দেখতে হতো কয়েকশো কোটি টাকা রাজ্য সরকার আদালতে খরচা করে দিল। কি বড় মাপের আইনজীবী 17 তারিখেও দাঁড় করিয়েছেন, আগামীকালও যারা দাঁড়াচ্ছেন, মানে আজকে যারা দাঁড়াচ্ছেন তারাও বড় মাপের আইনজীবী। 2 এপ্রিলের আগে দীর্ঘ শুনানি সুপ্রিম কোর্টে, তার খরচ সব মিলিয়ে ভেবে দেখেছেন কত 100 কোটি টাকা একটা সরকার শুধু তিল করে একটা শিক্ষিত বেকারদের, যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে, আবার যারা চুরি করেছে তাদের বাঁচানোর জন্য সরকার খরচ করে দিয়ে গেল। ফলে আজই কি ফাইনাল দিন, কি বললেন ফিরদৌস তামিম আইনজীবী, শুনুন। দেখুন, 23 তারিখ কোর্ট হচ্ছে, 24 তারিখে তো শনিবার, ফলে শনি রবি 24-25, 26 তারিখ থেকে নর্মাল ভ্যাকেশন। 13 জুলাই 13ই জুলাই পর্যন্ত সুপ্রিম কোর্ট ভ্যাকেশনে যাচ্ছে গরমের ছুটিতে। 23 তারিখ থেকে, মানে শনিবার, 24 তারিখ থেকে শনিবার থেকে এটা হচ্ছে। এবার প্রশ্নটা হচ্ছে যে রিভিউ পিটিশন নিয়ে রাজ্য সরকার এত লাফালাফি করছিল, যেটা জমা দিয়েছে মধ্যশিক্ষা স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারের তরফ থেকে, তাহলে তো সেই রিভিউ পিটিশন ভ্যাকেশন বেঞ্চে কি শুনানির কোনো সম্ভাবনা থাকে? সাধারণভাবে থাকে না। এবার দেখুন, আগামীকাল একটি মিসেলেনিয়াস অ্যাপ্লিকেশন করেছে অন্য কয়েকজন 11-12 এর, সেটি একটু জোরে বলবেন। আগামীকাল মিসেলেনিয়াস একটা অ্যাপ্লিকেশনের শুনানির সম্ভাবনা রয়েছে 11-12 এর। ফলে আগামীকাল নয়, আজকে, তার কারণ এই প্রতিবেদন আজকে আমরা শোনা। একদম। এবং আমি এটুকু বলতে পারি, দেখুন, 31শে মের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, সেটা 17 এপ্রিলের অর্ডারে একদম স্পষ্টত বলা আছে। এবং শুধু তাই নয়, বলা আছে যদি সেটা না করা হয় এবং যদি সেই সংক্রান্ত এফিডেভিট জমা না দেওয়া হয়, তাহলে সেই নির্দেশনামাটি ভ্যাকেট হয়ে যাবে, নাম্বার 1। নাম্বার 2, কস্ট ইম্পোজ করা হতে পারে। ফলে এই দুটো জিনিস হতে পারে, এক কস্ট ইম্পোজিশন, দ্বিতীয় হচ্ছে সেই অর্ডারটি ভ্যাকেট হয়ে যেতে পারে। ফলে এই দুটোই হতে পারে। ফলে 31শে মের মধ্যে তাদের বাধ্যতামূলক। আমি আপনাকে থামাচ্ছি, আমার যতদূর মনে পড়তে যাচ্ছে সঞ্জীব খান্নার বেঞ্চ পরিষ্কারভাবে বলেছেন যে 31শে মের মধ্যে যদি বিজ্ঞাপন না বার করেন তাহলে অটোমেটিক্যালি আমার এই অর্ডারটা ভ্যাকেট হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে এবং কস্ট ইম্পোজিশনের কথাও বলা। এটা আমি পরের পার্টি আসছি। তার মানে ক্যান্সেল হয়ে যাওয়া মানে তো 1 জুন থেকে তাহলে কোনো শিক্ষকের চাকরি থাকবে না। যদি 31শে মের মধ্যে যদি কোনো অ্যাডভার্টাইজমেন্ট না করে এবং সেটা যদি আদালতে এফিডেভিট আকারে জমা না দেয়, তাহলে সেটাই তার অর্থ তাই বোঝায়, থাকবে না। এবার বিজ্ঞাপনটা যদি বার করে দেয়, আমার আদার সাইডটা বলছি, কস্ট ইম্পোজে পরে আসছি, বিজ্ঞাপনটা যদি বার করে দেয় তাহলে তো রিভিউ পিটিশনটা আরো বেশি দুর্বল হয়ে যাবে, তাই না? একদমই। দেখুন, রিভিউ এর স্কোপ এমনি অত্যন্ত লিমিটেড। মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনের 17 এপ্রিলের নির্দেশের পরে সেই সম্ভাবনা একেবারে ক্ষীণতর হয়েছে এবং গতকাল যে নির্দেশ হয়েছে তার ফলে সেই সম্ভাবনা আরো ক্ষীণতর হয়েছে। কারণ একদম সুপ্রিম কোর্ট দুটো মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনের নির্দেশ যদি আপনি কনজয়েন্টলি পড়েন, একসঙ্গে পড়েন, তাহলে পরিষ্কার আইডিয়া হয়ে যাবে। প্রথমে জাজমেন্ট, তারপরে মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনের 17 তারিখের মধ্যশিক্ষা পর্ষদের, একদম তারপরে এই যে কিছু র্যাঙ্ক জাম্পিং ক্যান্ডিডেট যারা পরবর্তীতে মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন করলো, সেখান থেকে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে করাপশন মানে করাপশন। সেখানে ডিগ্রি অফ করাপশন কারোর ক্ষেত্রে হায়ার, কারোর ক্ষেত্রে লোয়ার, এরকম ভাবার কোনো প্রকার কারণ নেই। যে র্যাঙ্ক জাম্প মানে সে তো র্যাঙ্ক করেছিল, সে তো ওই শুধুমাত্র র্যাঙ্ক জাম্প করে তাকে বিষয় হতে পারে। এবার কামিং টু দ্য নেক্সট পয়েন্ট, মানে বিজ্ঞাপন বেরোনো মানে রিভিউ পিটিশনটা আরো ক্ষীণতর হয়ে যাচ্ছে স্কোপটা।
হলো যেদিন নির্দেশ হয়েছে সেদিনই ক্ষীণতর হয়ে গেছে। ক্ষীণতর হয়েছে, সেটা জাস্টিস আইনজীবী মনোজ সিংভিও সেই কথাটাই বলেছেন এর আগের দিন। আমি আপনাকে ক্লোজিং পয়েন্টে যেটা আসবো সেটা হচ্ছে এই বিজ্ঞাপন বেরোলে তারপরে বিজ্ঞাপনের প্রসেস শুরু করতে হবে এবং রিভিউ পিটিশনটা দুর্বল হয়ে যাবে। আমার যেটা প্রশ্ন, যদি বিজ্ঞাপন কোনো কারণে সরকার কোনো কারণে বাদ না করে, যেটা যেটা শিক্ষকরা চাইছেন, যারা আন্দোলনরত শিক্ষকরা চাইছেন, বিজ্ঞাপনটা যাতে কোনো রকম ভাবে না বেরোয়, তাহলে আপনি কস্ট ইম্পোজের কথা বলছেন, জেল হবে না? দেখুন না, ওই নির্দেশে দুটো কথা বলা আছে, অর্ডারটা ভ্যাকেট করার কথা বলা আছে এবং কস্ট ইম্পোজিশনের কথা বলা আছে, নাম্বার 1। নাম্বার 2, যদি 31শে মের মধ্যে তারা আরো কিছু কাজ আছে যে কাজগুলো কিন্তু এখনো করেনি, সেটা যদিও সময়কাল নির্দেশ ছিল না মূল নির্দেশে, সেটা হচ্ছে অবৈধ চাকরি প্রাপকদের কাছ থেকে টাকা আদায়ের পদক্ষেপ, সেই পদক্ষেপ কিন্তু এখনো শুরু হয়নি। আমরা কিন্তু অলরেডি কন্টেম্প নোটিশ দিয়েছি, সেই কন্টেম্প নোটিশ কিন্তু রয়েছে, তারপরেও তারা কিন্তু এখনো টাকা আদায় করার কোনো প্রকার পদক্ষেপ নিয়েছে বলে আমাদের মক্কেলের কাছে কোনো প্রকার তথ্য নেই। ফলে আমরা নিশ্চিতভাবেই আমরা দেখবো 31শে মে পর্যন্ত, তারপরে আমরা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করব। আপনারা যে কন্টেম্প নোটিশটা দিয়েছেন, কাকে দিয়েছেন? সকলকেই, যারা পার্টি ছিল, সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট, কমিশনার অফ স্কুল এডুকেশন, চেয়ারম্যান এসএসসি, প্রেসিডেন্ট বোর্ড, তাদের প্রত্যেককে বাই নেমে যে অর্ডারটা ছিল সেটা রাজ্য সরকার এখনো টাকা ফেরত নেওয়ার পার্টের কাজটা শুরু করেনি, ফলে সেটাতে একটা কন্টেম্পের জায়গা চলে যাচ্ছে, তাই তো? এবং সেটা হলেই মানে আপনারা মে মাসের পরই, মানে ভ্যাকেশন বেঞ্চের পরই, যে ভ্যাকেশনের পরই যে মুহূর্তে সুপ্রিম কোর্ট খুলবে, তখন কি সুপ্রিম কোর্টে দেবেন না হাইকোর্টে দেবেন? না, সুপ্রিম কোর্টে। আমরা সুপ্রিম কোর্টে এই নিয়ে উপযুক্ত পদক্ষেপ করব। এই নিয়ে আমরা অলরেডি নোটিশ দিয়েছি, কন্টেম্প নোটিশ দিয়েছি। কন্টেম্প নোটিশ যারা রিসিভ করে নিয়েছেন, মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন, এটা কিন্তু শিক্ষকদেরও বলছে না, মানে আমি বলছি যারা আন্দোলনরত যোগ্য, নট স্পেসিফিক্যালি টেন্ডেড শিক্ষক, তাদের কাছে কিন্তু পরিষ্কার করছে না এডুকেশন ডিপার্টমেন্ট বা স্কুল সার্ভিস কমিশন, যে তারা ইতিমধ্যে কন্টেম্পটের অর্ডার খেয়ে আছেন এবং তাদের অলরেডি নোটিশ হয়েছে, নোটিশ হয়ে আছে তাদের ওপর, উল্টে 20,000-25,000 গেজেট নোটিফিকেশন বার করে দিচ্ছে। ঠিক আছে ফিরদৌস দা, অনেক ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য।